হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে তোমাদেরকে স্বাগত। আগামী যে গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে, তোমরা সব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তার জন্য আমি তোমাদেরকে পিআইকিউ সিরিজ করাচ্ছি। ঠিক আছে, ম্যাথের ক্লাস হচ্ছে, কালকে একটা ম্যাথের ক্লাস হয়েছে, আজকে আমি সায়েন্সের একটা ক্লাস নিয়ে চলে এলাম। ঠিক আছে, সায়েন্সও সেম 27 নভেম্বর ফার্স্ট শিট যে সায়েন্সের কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। ঠিক আছে, তার আগে দেখে নাও, যদি কেউ ব্যাচে এনরোল হতে চাও এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, এই দুটো ব্যাচ, একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা আসতে চলেছে। এই ব্যাচটা আসতে চলেছে, কেউ যদি স্টার্ট করতে যাও তাহলে এই ব্যাচে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, চলো আমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কী আছে। বলছে একটি কয়েলের রোধে 44 ওহম রয়েছে, রোধ বলে দিয়েছে 44, তাহলে আর সমান কি 44 ওহম। ঠিক আছে, বলছে এটিকে 220 ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করা হলো, তাহলে ভি সমান কত 220 ভোল্ট। ওকে, তাহলে কয়েলটির দ্বারা ব্যবহৃত শক্তি কত। ঠিক আছে, তাহলে এখানে একটা ফর্মুলা আছে, শক্তি পি সমান ভি স্কোয়ার বাই আর। এখানে মানটা বসিয়ে দাও। ঠিক আছে, ভি স্কোয়ারের জায়গায় কী বসাবো 220 ইন্টু 220, আর এর জায়গায় কত বসাবো 44। ঠিক আছে, এবারে কাটাকাটি করো, 22 একে 22, 10, 22 দুগুণে 44, 2 5 10। ঠিক আছে, তাহলে কত আসছে 5 দুগুণে 10-এর 0, হাত থাকলে 1, 10 একে 11, এত ওয়াট। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান সি এরটা হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে একটি কার্যকরী গ্রুপ যেখানে অক্সিজেনের বিষম পরমাণু নেই। ঠিক আছে, অক্সিজেনের বিষম পরমাণু নেই, কী কী অপশানে দেওয়া আছে, অ্যালকোহল, হ্যালো অ্যালকেন, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। দেখো অ্যালকোহলের সংকেত কী হবে ও এইচ। ঠিক আছে, আচ্ছা হ্যালো অ্যালকেনের সংকেত হবে আর কমা এক্স। এক্সটা যা যা কিছু হতে পারে, এক্সটা তোমার হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি হতে পারে। ঠিক আছে, আচ্ছা কিটোনের সংকেত কি সি ডবল বন্ড ও। ঠিক আছে, আচ্ছা আর কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি সি ও ও এইচ। বোঝা গেল? তাহলে এর মধ্যে অক্সিজেন কোনটায় কোনটায় আছে, এইটাই আছে, তাহলে এটা বাদ। কিটোনে আছে, এটাও বাদ। কার্বক্সিলিক অ্যাসিড এটাও আছে, এটা বাদ। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল আমাদের হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এতে কোনো অক্সিজেনের বিষম পরমাণু বা অক্সিজেনের ফাংশনাল গ্রুপ নেই। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কয়েকটা আমি হ্যালো অ্যালকেনের বৈশিষ্ট্য লিখে দিয়েছি। ঠিক আছে, হ্যালো অ্যালকেনগুলিকে হ্যালোজেন পরমাণুর প্রকার এবং প্রতিস্থাপনের ডিগ্রির উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ঠিক আছে, এটা প্রাথমিক, মাধ্যমিক অথবা তৃতীয় শ্রেণীর করা হবে। ঠিক আছে, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো। ঠিক আছে, এগুলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এবং অপনয়নের মতো বিক্রিয়া ঘটায়, যাদের জৈব সংশ্লেষণ বহুমুখ করে তোলে। ঠিক আছে, এরপরে দেখো রাসায়নিক কার্যকরী গ্রুপ কী কী। কার্যকরী গ্রুপ যৌগের বৈশিষ্ট্য ও ক্রিয়াশীলতা নির্ধারণ করে। তাহলে রাসায়নিক যৌগগুলি যে রাসায়নিকভাবে কতটা সক্রিয় বা প্রতিক্রিয়া করবে তার উপর নির্ভর করে। আইইউপিএসি অনুযায়ী কী করা হয়েছে, এদের নামকরণ করে আমাদের শ্রেণীবদ্ধ করা হয়েছে। চলো দেখো নাম্বার 3 কোশ্চেন কী আছে দেখো। বলছে নিচের কোন বিকল্পটি কালচার ফিশারি শব্দটিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। ঠিক আছে, সামুদ্রিক জল থেকে মাছ ধরা, কৃত্রিম উৎস থেকে মাছ ধরা, প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা, না মাছের চাষ করা। ঠিক আছে, তাহলে কালচার ফিশারি কালচার কাকে বলবো আমরা, 4 নম্বর অপশানটা কী হবে, মাছের চাষ করাকে বলা হবে ফিশারি কালচার। ঠিক আছে, এই মাছের নিয়ন্ত্রিতভাবে চাষ করাকে বোঝায় যেখানে পুকুর, ট্যাঙ্ক বা অন্যান্য কৃত্রিম জলাশয়ের মতো নিয়ন্ত্রিত পরিবেশে মানুষের হস্তক্ষেপের মাধ্যমে কী করা হয়, মাছের বৃদ্ধি উৎপাদনকে বাড়ানো হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আর কালচার ফিশারি হচ্ছে অ্যাকোয়া কালচারের একটি অংশ। ঠিক আছে, অ্যাকোয়া কালচারের একটি অংশ, অ্যাকোয়া কালচারের একটা পার্ট। ঠিক আছে, দাঁড়াও
এটি হচ্ছে অ্যাকোয়াকালচারের একটি পার্ট। ওকে, এটার একটা পার্ট। ওকে, চলো দেখো এখানে লিখে দিয়ে আছে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে। দেখো ফিশারি বৈশিষ্ট্য কী বলে, অ্যাকোয়াকালচার ভারতের কৃত্রিম উপায়। চলো 4 নম্বর প্রশ্ন দেখো, প্রজননের সময় ডিএনএ কী বলেছে, প্রজননের সময় ডিএনএ অনুলিপি তৈরি করা গুরুত্বপূর্ণ কেন? বৈশিষ্ট্যগুলি উত্তরাধিকারের জন্য, হজমের জন্য, শ্বসনের জন্য, না রক্ত সঞ্চালনের জন্য? তাহলে বৈশিষ্ট্যগুলি কী হবে, উত্তরাধিকারের জন্য, ঠিক আছে। চলো নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি দ্রবণের ঘনত্ব প্রকাশের জন্য ব্যবহৃত হয় না? ঠিক আছে, কী হবে এটা, একটা হচ্ছে দ্রবণের আয়তন দ্বারা আয়তনের শতাংশ, দ্রবণের ভর দ্বারা আয়তনের শতাংশ, দ্রবণের আয়তন দ্বারা ভরের শতাংশ, আর দ্রবণের ভর দ্বারা ভরের শতাংশ, ঠিক আছে। তাহলে কোন অ্যান্সারটা উত্তর হয়ে যাবে, অপশান 3টা, দ্রবণের আয়তন দ্বারা শতাংশ, ঠিক আছে। আয়তন দ্বারা ভর শতাংশ, সরি, আয়তন দ্বারা আয়তন শতাংশ হয়, কিন্তু আয়তন দ্বারা ভর শতাংশ হয় না। চলো 6 নম্বর কোশ্চেন দেখো, যখন জল এবং পুষ্ট লব্ধ থাকে তখন শৈবাল ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বৃদ্ধি ও সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে। শৈবাল তখন কি মাধ্যমে গঠন করে, রেণু গঠন, কোরকোদ্গম, খণ্ডীভবন, না পরাগায়ন? এটা কি হবে, এটা হবে খণ্ডীভবন। ওকে, খণ্ডীভবন হচ্ছে কি, শৈবালের একটি সাধারণ প্রজাতি, বিশেষ করে স্পাইরোগাইডাতে দেখা যায়, ঠিক আছে, স্পাইরোগাইডাতে দেখা যায়। স্পাইরোগাইডাতে দেখা যায়, ঠিক আছে, স্পেলিংটা একটু দেখে নেবে, ঠিক আছে। চলো এখানে দেওয়া আছে এগুলো, কোরকোদ্গম কোনটা, রেণু কোনটা, পরাগায়ন কোনটা। তাহলে রেণু গঠন দেখো, শৈবালের একটি প্রজনন পদ্ধতি, এতে রেণু নামক বিশেষ প্রজনন ইউনিটের উৎপাদন জড়িত থাকে। ঠিক আছে, এটি একটি বিশেষ পদ্ধতি, এই প্রজনন ইউনিটের উৎপাদনের সাথে জড়িত অনুকূল পরিস্থিতিতে নতুন জন্মায়। যেমন এটা ক্ষেত্রে উদাহরণ কী হবে, ক্লাইমাডোমোনাস, মনে রাখবে, ঠিক আছে। রেণু গঠনের এক্সাম্পল হচ্ছে ক্লাইমাডোমোনাস। কোরকোদ্গমের কী পদ্ধতি, শৈবালে দেখা যায়, প্রাথমিক পদ্ধতি। এই কোরকোদ্গম একটু পড়ে নেবে, অজন্যজনন প্রক্রিয়া, যেখানে নতুন জীব জনিত জনু থেকে একটি উপলব্ধি বা কোরক সৃষ্টির মাধ্যমে কী হয়, বিকাশ লাভ করে। আর পরাগায়ন হচ্ছে পুরুষ পরাগধানী থেকে কি স্ত্রী গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়, পরাগায়ন বা পলিনেশন বলা হয়, ঠিক আছে। এটাকে ইংলিশে কি বলা হয়, পলিনেশন, ঠিক আছে। চলো দেখো নাম্বার 7 কোশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদ কলায় সালোক সংশ্লেষ করে? কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষ করে, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ক্লোরেনকাইমা, না ফ্লোয়েম, না জাইলেম? তাহলে এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, ক্লোরেনকাইমা, ঠিক আছে। অপশান 2 হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো স্ক্লেরেনকাইমা কোনটা, স্ক্লেরেনকাইমা হলো এক প্রকার উদ্ভিদ কলা যা মৃত কোষ দ্বারা গঠিত এবং প্রাচীর লিগনিন দ্বারা কি থাকে, পুরো একটি শক্ত থাকে, ঠিক আছে। এটা লিগনিন দ্বারা গঠিত, এটি যান্ত্রিক সহায়তা এবং দৃঢ়তা প্রদানে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, সালোক সংশ্লেষে অংশগ্রহণ উদাহরণস্বরূপ ফাইবার ও স্ক্লেরাইডস, যা উদ্ভিদকে শক্ত অংশে পাওয়া যায়, যেমন বীজের খোসা ও বাদামের খোলা, ঠিক আছে। আচ্ছা, ফ্লোয়েম কী করে, ফ্লোয়েম জল পরিবহন করে, ঠিক আছে। এই যে খাদ্য, সরি জল না, জাইলেম হচ্ছে জল আর খনিজ পরিবহন, আর এটা কী করছে, খাদ্য পরিবহন করে, ঠিক আছে। চলো প্যারেনকাইমা কী করে, প্যারেনকাইমা হলো একটি বহুমুখী উদ্ভিদ কলা যার মাধ্যমে বিভিন্ন কাজ যেমন সঞ্চয়, নিঃসরণ এবং সালোক সংশ্লেষ। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে একটি পাতলা কোষ প্রাচীর এবং বৃহৎ অন্তঃকোষীয় স্থান দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে।
এটা সালোক সংশ্লেষ দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটি কোথায় ঘটে? এটি ক্লোরোপ্লাস্টে ঘটে, যাতে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে ঘটে এটা। সেখানে কি থাকে? ক্লোরোফিল থাকে সূর্যালোকে উপস্থিতিতে। এবার ক্লোরোপ্লাস্ট কাকে বলে? ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষ এবং কিছু শৈবালের পাওয়া অঙ্গাণু সালোক সংশ্লেষের জন্য দায়ী। ঠিক আছে, আচ্ছা, এখানে দ্বিস্তরীয় ঝিল্লি দেখা যায় এবং কি দেখা যায়? থাইলাকয়েড, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। থাইলাকয়েড কি দেখা যায়? থাকে, যেখানে আলোক নির্ভরশীল বিক্রিয়া ঘটে। মানে এমন একটা জায়গা আছে থাইলাকয়েড, সেখানে কি হয়? আলো পড়লেই সেটা রিয়াকশান ঘটবে। ঠিক আছে, সেটা থাকে এখানে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট বলছে উদ্ভিদ কোষ এবং কিছু শৈবালে বিশেষ অঙ্গাণু সালোক সংশ্লেষের জন্য দায়ী। ঠিক আছে, এই যে থাইলাকয়েড। আচ্ছা, এবং স্ট্রোমা, একটা থাইলাকয়েড থাকে এবং স্ট্রোমা থাকে, যেখানে কেলভিন চক্র সংঘটিত হয়। ঠিক আছে, আচ্ছা, উদ্ভিদের ক্লোরেনকাইমা ভূমিকা। ক্লোরেনকাইমা কেবলমাত্র সালোক সংশ্লেষের জন্য সাহায্য করে না, পাতার কি করে? গ্যাসের আদান প্রদানে নিয়ন্ত্রণ করে, ট্রান্সপিরেশন। ঠিক আছে, এছাড়া নিশ্চিত যে উদ্ভিদের বৃদ্ধি, প্রজনন এবং অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য এরা দায়ী। চলো নাম্বার 8 কোশ্চেন দেখো, নিচের কোন বিবৃতি সঠিক? কি বলেছে? পড়তে থাকো। বলছে কৃতকার্য শুধুমাত্র ধনাত্মক হতে পারে। 2 নম্বর হচ্ছে বলের দিকে উপর নির্ভরশীল করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, না কৃতকার্য বল বা স্মরণের উপর নির্ভর করে না, কৃতকার্য শুধুমাত্র ঋণাত্মক হতে পারে। তাহলে নিচের কোনটি সঠিক? অপশন 2 এরটা কী হবে? বল দিকে উপর নির্ভর করে কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। যেদিকে বলটা প্রয়োগ করবে, বলের অভিমুখ যদি যেদিকে বস্তুর অভিমুখ সেদিকে হয় তাহলে পজিটিভ, আর বিপরীত দিকে হলে কী হবে? নেগেটিভ। চলো দেখো 9 নম্বর কোশ্চেনটা, যখন একটি পুরু কাঁচের স্ল্যাব মুদ্রিত অক্ষের উপর রাখা হয় তখন অক্ষরগুলি উঁচু দেখায়। ঠিক আছে, উঁচু দেখায়, এবং কি বলেছে? এর কারণ কি? কি কারণে উঁচু দেখায়? ঠিক আছে, পুরো কাঁচের স্ল্যাবের উপর একটা অক্ষরকে রাখা হলো। আলোর কোন ঘটনার জন্য? আলোর প্রতিসরণ, সমবর্তন, বিচ্ছুরণ, না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন 1 কি? আলোর প্রতিসরণের জন্য ঘটে। ঠিক আছে, দেখো আলোর প্রতিসরণ কি? প্রতিসরণে একটা স্নেলের সূত্র আছে, যেখানে সাইন আই বাই সাইন আর সমান কি হয়? ধ্রুবক হয়। ঠিক আছে, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন ধ্রুবক থাকে। ঠিক আছে, দেখো যেখানে বাতাসের প্রতিসরাঙ্ক কত? 1, আর সাধারণত কাঁচের প্রতিসরাঙ্ক কত? 1.5। একটু পড়ে নেবে। ঠিক আছে, এগুলো আলোর সমবর্তন। সমবর্তনে আলোর তরঙ্গের কম্পনের দিকে বোঝায়, কম্পনের দিককে বোঝায়। স্বচ্ছ মাধ্যমে দেখা যায় বস্তুর আপাত অবস্থানকে প্রভাবিত করে না। পোলারয়েড আলো সানগ্লাস, ফটোগ্রাফি এবং এলসিডিতে স্ক্রিনে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে পোলারয়েড আলো কোথায় ব্যবহৃত হয়? সানগ্লাস, ফটোগ্রাফি, এলসিডিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ দেখো, কোনো মাধ্যমে কণাগুলির সাথে আলোর মিথস্ক্রিয়া বিক্রিয়ায় আলো বিচ্ছুরণ ঘটে। ঠিক আছে, মিথস্ক্রিয়ায় বিক্রিয়ায় বিচ্ছুরণ ঘটে, যার ফলে আলোর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। যেমন কি আকাশের নীল হয়, এগুলো সময় এনসিআরটিতে পড়েছি, দেখবে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়কালে লালচে আবহাওয়া দেখা যায়। এটা খুব স্টার দিয়ে রাখো। তাহলে কি আকাশের রং সূর্যোদয় এবং সূর্যাস্তের লালচে আবহাওয়া এই কারণে হয়। উদাহরণ এগুলো। ঠিক আছে, চলো দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলছে? যখন কি হচ্ছে একটি ঘন মাধ্যম থেকে, যেগুলো দাগ দিয়ে সেগুলো ভালো করে করে যাবে, মাধ্যমের মধ্য দিয়ে আলো একটি কম ঘন মাধ্যমের মধ্য দিয়ে কি করে? সংকট কোণের চেকে কি হয়? এই জায়গাটা স্টার দিয়ে রাখো। সংকট কোণের থেকে বড় কোণে কি করে? আঘাত করে। তখন কি হয়? সম্পূর্ণরূপে ঘন মাধ্যমে না গিয়ে কি হয়? প্রতিফলিত হয় প্রথম মাধ্যমে। সেটা কি বলছে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই নীতির উপর ভিত্তি করে কি করা হচ্ছে? অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, ওয়াইফাই লাগাচ্ছি, ওই ওয়াইফাইয়ে অপটিক্যাল ফাইবারকে ইউজ করে এটা করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রতিসরণের কারণে আলোর বাঁকানো অনেকটা অপটিক্যাল ডিভাইসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মাইক্রোস্কোপ আর কি টেলিস্কোপ। ঠিক আছে, পদার্থবিদ্যা, প্রকৌশল এবং মেডিকেল ইমেজিংয়েও একই প্রতিসরণের ব্যবহার অপরিহার্য। মরীচিকা, এগুলো সব ইম্পর্টেন্ট। রংধনু ইত্যাদি ঘটনার মতো আলোর প্রতিসরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, মরীচিকা, রংধনু ইত্যাদি ঘটনার জন্য কী হয়? আলোর প্রতিসরণ ব্যাখ্যা করা যাবে। চলো
নাম্বার 10 কি বলেছে, ধ্রুব অনুপাতের সূত্র। ধ্রুব অনুপাতের সূত্র নিম্নলিখিত কোন বিবৃতিটি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? ঠিক আছে, এক নম্বর হচ্ছে রাসায়নিক যৌগ সর্বদা ভরের অনুপাতে একই উৎপাদন ধারণ করে। উপাদানগুলি সর্বদা একটি যৌগে এলোমেলোভাবে অনুপাত থাকে। এলোমেলো কথাটা আছে মানে কি, এটা বাদ, এটা কোনোদিন হবে না। কারণ হচ্ছে একটা কি অনুপাতের সূত্র বলেছে, এলোমেলো কোনোদিন হতে পারে, অনুপাতেই থাকবে। রাসায়নিক বিক্রিয়া ভর যদি তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না। ঠিক আছে, কোন বিবৃতির সবচেয়ে ভালো ব্যাখ্যা করে? রাসায়নিক বিক্রিয়া ভর তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না। এই বিক্রিয়ার সময় পরমাণুগুলি ছোট কণাতে ভাগ করা যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন একেরটা। একটি রাসায়নিক যৌগ সর্বদা একই ভরের অনুপাতে কি থাকে? ধারণ করে। ঠিক আছে, চলো এই যে সূত্রের তাৎপর্য বলে দিয়েছে, এটাকে অভিজ্ঞতার সাথে আণবিক সূত্র নামে গুরুত্বপূর্ণ। এটা পরিমাণগত সম্পর্ক স্টোইকিওমেট্রি বোঝানো দেয়। সূত্রের দেওয়ার কি নন স্টিকিমেট্রি গঠনযুক্ত যৌগগুলির প্রয়োজন, যেমন ধাতব অক্সাইড এফইও। আর আইসোটোপিক বিভিন্নতার ক্ষেত্রে ভরের অনুপাতকে সামান্যতা করা হয়। ঠিক আছে, একটু পড়ে নেবে। চলো দেখো 11 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে সাবানে পরিষ্করণ ক্রিয়ার মাইসেলের প্রধান ভূমিকা কী? ঠিক আছে, জলের খরতা কমে, না জলের পৃষ্ঠটান বাড়ানো, না কাপড় থেকে তেল ও ময়লা আটকে সরিয়ে দেওয়া, না জলের সাথে ফেনা তৈরি করা। ঠিক আছে, তাহলে ভূমিকা হয়ে যাবে কি অপশান 3-এরটা কি হয়ে যাবে রাইট অ্যান্সার, কাপড় থেকে তেল ও ময়লা আটকে সরিয়ে দেওয়া। ঠিক আছে, চলো নাম্বার 12 নম্বর কোশ্চেন দেখো, বলছে কোষ বিভাজনের জন্য কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি হ্যাপ্লয়েড গ্যামেট বিভক্ত হয়? অ্যামাইটোসিস, মিওসিস, না মাইটোসিস, না বাইনারি ফিশন। তাহলে এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? মিওসিস। ঠিক আছে, মিওসিস প্রক্রিয়া কী হয়? ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি হ্যাপ্লয়েড ক্রোমোজোমে গ্যামেটে বিভক্ত হয়। ঠিক আছে, দেখো অ্যামাইটোসিস কোনটাকে বলা? যেটা হচ্ছে যে কোষ বিভাজনে একটি সরল কোষ গঠন হয় এবং ক্রোমোজোম ঘনীভবন ঘটে। এটি কিছু এককোষী উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। এতে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন জড়িত থাকে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আর মিওসিস হচ্ছে বিপরীতে, এটি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে না বা জেনেটিক প্রকরণ নিশ্চিত করে না। এবারে মাইটোসিস দেখো, মাইটোসিস হলো এক প্রকার কোষ বিভাজন যার ফলে দুটি জেনেটিকভাবে অভিন্ন ডিপ্লয়েড কন্যা কোষ তৈরি হয়। এটি বৃদ্ধি, মেরামত, প্রজননের সময় ঘটে। ঠিক আছে, আর দ্বিবিভাজন কাকে বলে? এটি অজনন প্রক্রিয়া, যে পদ্ধতি মানে ব্যাকটেরিয়া কী করে মতো প্রোক্যারিওটিক পাওয়া যায়। ঠিক আছে, ব্যাকটেরিয়াতে কি দেখা যায়? দ্বিবিভাজন দেখা যায়। ওকে, আচ্ছা, এতে জেনেটিক উৎপাদনে প্রতিলিপি তৈরি করা হয় এবং তারপরে দুটি অভিন্ন কণা কোষে বিভাজিত হয়। এই প্রক্রিয়া মিওসিস বা হ্যাপ্লয়েড গ্যামেটের উৎপাদন জড়িত নয়। ঠিক আছে, চলো নাম্বার 13-এরটা বলছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ। ঠিক আছে, 50 হার্জ হলো এই তরঙ্গে কত সময় নেবে? ঠিক আছে, এই তরঙ্গ কত সময় নেবে? কম্পাঙ্ক বলে দিয়েছে 50। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র আছে, টি সমান কী আসবে? সময় যাবে 1/f। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এফ এর মান কত বসিয়ে দাও? 50 হার্জ। এটাকে আবার যদি ডিভাইড করার কথা চলে আসবে 0.02 সেকেন্ড। এটা হচ্ছে টাইম। ঠিক আছে, অপশান 3-এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো দেখো বাস্তব উদাহরণ কয়েকটা দেওয়া হলো। যেমন সঙ্গীতের শব্দ তরঙ্গে কম্পাঙ্ক আমরা যে নোটগুলি নির্ধারণ করি সেখানে পর্যায়কালের ছন্দ এবং বিট বুঝতে সাহায্য করে। যোগাযোগ ব্যবস্থা, রেডিও, টেলিভিশন, মোবাইল ইত্যাদি সম্প্রচারের জন্য বিভিন্ন কম্পাঙ্ক ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো, কোন ধাতুটিকে বিক্রিয়াশীলতার সারির মাঝে পাওয়া যায়? সোডিয়াম, সোনা, পটাশিয়াম, না লোহা? ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনটা কী হবে? লোহা হবে, আয়রন। আয়রনকে কী পাওয়া যায়? সক্রিয়তা শ্রেণীর মাঝে পাওয়া যায়। চলো দেখো দুটো স্টেটমেন্ট দিচ্ছে, এখন এই ধরনের কোশ্চেন দিচ্ছে।
1 নম্বর স্টেটমেন্ট বলছে ভালো করে পড়তে হবে, এগুলো আসছে এখন পরীক্ষায়। 1 নম্বর বিবৃতি বলছে বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়, বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়। আর 2 নম্বর বিবৃতি বলছে 1 ভোল্ট 1 নিউটনের প্রতি কুলম্বের মানের সমান। তাহলে কোনটি সূত্র, কোনটি সত্য, একেরটা দুয়েরটা না দুটোই ভুল না কোনটি সঠিক সেটি বের করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র বিবৃতি 1টি সত্য, এটা সত্য নয়। ঠিক আছে, অপশন 4টা হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 1 ভোল্ট 1 নিউটন প্রতি কুলম্বের সঙ্গে সমান হয় না। ঠিক আছে, আর এটা তো জানো ভোল্ট পার্থক্য মাপা হয় ভোল্টে। দেখো এসআই পদ্ধতিতে একক কি জুল বলা হয়। ঠিক আছে, আর চার্জের একক হচ্ছে কি, চার্জের একক হচ্ছে কাজের একক মানে কার্য ওয়ার্কের, আর চার্জের একক হচ্ছে কুলম। আর বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতা নিউটন প্রতি কুলম N/C। তীব্রতার একক হচ্ছে কি নিউটন পার কুলম। আচ্ছা, মূল সূত্র কি V = W/Q, এটা মনে রাখবে, স্টার দিয়ে রাখো। কৃতকার্য দ্বারা আধান বেশিরভাগ কি হয় বিভব পার্থক্যের সঙ্গে এভাবে যুক্ত থাকে। আচ্ছা, তীব্রতার সূত্র হচ্ছে E = V/D, বিভব পার্থক্য দ্বারা দূরত্ব দ্বারা ভাগ করা হয়। ঠিক আছে, ডিটা হচ্ছে বিভব পার্থক্য দ্বারা দূরত্ব। আচ্ছা, সাধারণত ভুল ধারণা কি কি থাকে, সাধারণ ভুল ধারণা বিভব পার্থক্য বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতার সাথে বিভ্রান্তি উচিত নয়, আর নিউটন প্রতি কুলম্ব বিভব পার্থক্যে এক নয়, এটি বিদ্যুতের ক্ষেত্রে তীব্রতার একক। ঠিক আছে, বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতার একক, বোঝা গেল। চলো 16 অঙ্কটা দেখো, 16 কোশ্চেনটা, লেন্সের ক্ষমতাকে সংজ্ঞায়িত করা হয় বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের অনুপাতকে, একটি মিটার এককে, ফোকাস দৈর্ঘ্যের অনন্যকে, এর ফোকাস দৈর্ঘ্য এবং প্রতিসরাঙ্কের গুণফলকে, না এটি ফোকাস দৈর্ঘ্যের বর্গকে। এগুলো সব ভুল আছে, এটা সব ভুল। বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের অনুপাত, সেটাকে কি লেন্সের ক্ষমতা না, লেন্সের ক্ষমতা বলা হয় কি মিটার এককে এবং ফোকাস দৈর্ঘ্যের অনন্য 1/, কি থাকে F, 1/F এর সাথে কী হয়ে যায় সমান হয়ে যায়। ঠিক আছে, দেখো উত্তর লেন্সের ক্ষেত্রে কি হয়, এমন একটি লেন্স যার মাঝখানে কি হয় প্রান্ত পুরু হয়, প্রান্তের চেয়ে পুরু হয়, একে অভিসারী লেন্সও বলা হয়। ঠিক আছে, ব্যবহার কি ম্যাগনিফাইং গ্লাস, প্রজেক্টর, ক্যামেরা, হাইপারমেট্রোপিয়া ইত্যাদি সংশোধনে ব্যবহৃত হয়। ওকে, উত্তর লেন্স ব্যবহৃত হয়। অবতল লেন্স দেখো একটি লেন্স যার মাঝখানটা পাতলা হয় কিন্তু কি হয় প্রান্তের দিক পুরো হয়, ওকে, একে অপসারী লেন্সও বলা হয়। এটা কি কি ব্যবহার হয়, টেলিস্কোপ, বাইনোকুলার, মায়োপিয়া ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, লেন্সের ক্ষমতাকে অনন্যকে কী বলা হয়, F/1/F-কে কী বলা হয়, একে ডায়াপ্টর হিসেবে চিহ্নিত করা হয়, একে মিটার এককে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাকে ডায়াপ্টর বলা হয়, লেন্সের ক্ষমতাকে কী বলা হয় ডায়াপ্টর, মনে রাখবে। ঠিক আছে, চলো 17 নম্বরের কোশ্চেনটা দেখো। 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন জীবন প্রক্রিয়াটি প্রজাতির মধ্যে প্রকরণ আনতে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরজীবী পুষ্টি, যৌন প্রজনন, স্বভোজী পুষ্টি না পরিবহন। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, যৌন প্রজনন। ঠিক আছে, চলো নাম্বার 18 বলছে নিচের সুষম বৃত্তাকার গতির একটি উদাহরণ, একটি পাখার ব্লেড দ্রুত গতিতে ঘুরছে, একটি বল উল্লম্বভাবে উপর দিক থেকে ছোড়া হলো, একটি গাড়ি তার গতিপথের দিক বাড়াচ্ছে, একটি ট্রেন তার লাইনে চলছে। কোনটা হবে তাহলে এটা, অপশান একেরটা হয়ে যাবে কি রাইট অ্যান্সার, একটি পাখার ব্লেড ধ্রুব গতিতে ঘুরছে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের উদাহরণ, সুষম বৃত্তাকার গতির উদাহরণ, সিম্পল হারমোনিক মোশন। চলো ইউসিএম এর ক্ষেত্রে কি হয়, ইউসিএম এর প্রয়োগ কি, কৃত্রিম উপগ্রহ, 1 নম্বর কৃত্রিম উপগ্রহ মহাকর্ষীয় বলের প্রভাবে চারিদিকে সুষম বৃত্তাকার গতিতে ঘোরে। ঠিক আছে, আচ্ছা গাড়ির বাঁক নেওয়ার সময়, এগুলো খুব স্টার দিয়ে রাখো, এগুলো পরীক্ষায় পড়বে। কৃত্রিম উপগ্রহে গাড়ির বাঁক নেওয়ার সময় যখন বাঁকগুলো নেওয়া হয় তখন অভিকেন্দ্রিক বলের ধারণা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে ইউসিএম এ ব্যবহার করতে হবে গাড়ির বাঁক নেওয়ার সময় কৃত্রিম উপগ্রহে, আর বিনোদন পার্কের রাইড। ঠিক আছে, এই 3টে ক্ষেত্রে ব্যবহৃত হয়। চলো 19 নম্বর কোশ্চেনটা দেখো, নিউমেরিক্যাল। এটা বলছে একটি বস্তুকে উচ্চতা থেকে ফেলা হলো, একটা উচ্চতা থেকে ফেলা হলো, বলছে 3.0 সেকেন্ড ধরে পড়ছে। ঠিক আছে,
যদি এটি 3.0 সেকেন্ড ধরে পড়ছে, তবে জি সমান এদের বেগ শেষ কত হবে? ঠিক আছে, শেষ বেগ কত হবে? এটা 2টা কেটে দাও, 3.0 হবে। হ্যাঁ, 3.0 সেকেন্ডে ধরে পড়ছে। তাহলে এটা কীভাবে ক্যালকুলেট করব? একটা ফর্মুলা আছে, ভি সমান কি, ভি সমান কি ইউ প্লাস জিটি। ওকে, এবারে মানটা বসিয়ে দাও। প্রথমে ইউটা কত? 0। বস্তু কিছু উচ্চতাতে ফেলে যাবে না, ইনিশিয়াল ভেলোসিটি 0। জি এর মান কত? নিচের দিকে পড়ছে 10, আর টি কত? 30। তাহলে এটা কত হবে? 30 মিটার পার সেকেন্ড। ওকে, অপশন 2 হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো দেখো 20 কোশ্চেনটা কি বলেছে, পড়তে থাকো। পৃথিবীকে কেন্দ্র করে একটি স্যাটেলাইট বৃত্তাকার পথে ধ্রুব গতিতে ঘুরছে। এটি সুষম বৃত্তাকার গতির একটি প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এই গতির কোন বৈশিষ্ট্যের জন্য ত্বরণকে শূন্য হতে বাধা দেয়নি? ঠিক আছে, কোন বৈশিষ্ট্যের জন্য ত্বরণকে শূন্য হতে দেয় না? ঠিক আছে, 1 নম্বর হচ্ছে গতির দিক থেকে প্রতিটি বিন্দু ক্রমাগত পরিবর্তিত হয় এবং যার মান বেগের পরিবর্তিত হচ্ছে। 2 নম্বর বলছে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকছে, যার ফলে ত্বরণের প্রয়োজনীয়তা তৈরি করে। আর মহাকর্ষীয় বল ধ্রুব বেগে ধরে রাখতে পারবে না, কারণ হচ্ছে গতি কী হয়? অনেক বেশি হয়। আর কক্ষীয় গতিবেগের কারণে বস্তুর ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন 1 মানে কি, গতির প্রতিটি বিন্দু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, যখন ঘুরছে তার ফলে কী হচ্ছে? বেগের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, পৃথিবীকে কেন্দ্রে একটি স্যাটেলাইট বৃত্তাকার পথে যখন ঘুরছে, তখন কী হচ্ছে? প্রতিটি বিন্দু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং যার ফলে বেগের মান পরিবর্তন ঘটছে। চলো 21 দেখো, টোটাল 25টা কোশ্চেন আছে। ঠিক আছে, গ্রুপ ডিতে দেবে 25টা কোশ্চেন আছে। ক্লোরিনের ভগ্নাংশীয় পারমাণবিক ভর নিম্নলিখিত কোনটির কারণে হয়? আইসোটোপের উপস্থিতিতে, আয়রনের উপস্থিতি, পরীক্ষামূলক ত্রুটি, না যৌগিক প্রকৃতি? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন 1 কি, আইসোটোপের উপস্থিতির কারণে কী হয়? পারমাণবিক ভর কী হয়? ভগ্নাংশীয় হয়। চলো, হাঁপানির কি বলেছে? প্রধান শ্বাসযন্ত্র কোন অংশ দ্বারা প্রভাবিত হয়? শ্বাসনালী, অ্যালভিওলি, না ব্রঙ্কি ও ব্রঙ্কিওলাস, না ডায়াফ্রাম? ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে? অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার, ব্রঙ্কি ও ব্রঙ্কিওলাস। ঠিক আছে, আচ্ছা 23 পড়তে থাকো, কি বলেছে? বলছে ডিম উৎপাদনের জন্য কোন হাঁস মুরগি পালন করা হয়? ব্রয়লার, কমন কার্প, লেয়ার, না দুগ্ধবতী? ঠিক আছে, সবাই ব্রয়লার করে দেবে, কিন্তু ব্রয়লারটা অ্যান্সার হবে না। এইটা হয়ে যাবে কি, ডিম উৎপাদনের জন্য লেয়ার ব্যবহার করা হয়। ঠিক আছে, লেয়ার হাঁস মুরগি ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো 24 কি বলছে? জিঙ্ক রডকে জলীয় কপার দ্রবণ সালফেট দ্রবণে রাখলে কি হবে? কপারের সালফেটের নীল রঙের বিবর্ণ ধারণ হয়ে যাবে, না বিক্রিয়া শুরুর জন্য তাপের প্রয়োজন হবে, না দ্রবণের তাপমাত্রা কমে যাবে, না রাসায়নিক পরিবর্তন দেখা যাবে না? তাহলে কী হয়ে যাবে? নীল রঙের কপার সালফেট। তাহলে কপার সালফেট দ্রবণে নীল রং বিবর্ণ হয়ে যায়। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসের, কি বলেছে পড়তে থাকো। 25 নম্বর কোশ্চেন, একটি ন্যাপথলিনে বল খোলা জায়গায় রাখলে একটি ধাতব পাত্রের উপর পড়লে কি ঘটে? ন্যাপথলিন, ঠিক আছে, যেগুলো আমাদের জামা কাপড়ে দেয়। একটি হলুদ শিকার জলে এবং ধাতব পাতের উপর কোনো অবক্ষেপ পড়ে না, না বলছে হলুদ শিকার জলে ধাতব পাতের উপর কালি জমা করে, না নীল শিকার জলে এবং ধাতব পাত্রের উপর কোনো কালো কালি জমা করে? তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 2 রাইট অ্যান্সার। একটি হলুদ শিকায় জ্বলবে এবং ধাতব পাতের উপর কালো কালি জমা করবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এতটুকু ক্লাস, এটা একবার পড়ে নাও। তুমি ক্লাসটি করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কোনো দিন কেউ হার মানাতে পারে না। ঠিক আছে, তা ভালো করে পড়াশোনা করো এবং সায়েন্সের এই কোশ্চেনগুলো আমার সাথে প্র্যাকটিস করো প্রতিদিন বলতে সপ্তাহে 2 করে ক্লাস আসছে তো, তাহলে আবার সামনের সপ্তাহে নিয়ে আসবো। আরও যে সমস্ত স্যাররা ক্লাস নিয়ে আসবে সেই ক্লাসগুলো ফলো করো এবং বেশি বেশি করে মক দাও। ঠিক আছে,
আমি তোমাদেরকে পড়িয়েছি। আর কেউ যদি কোনো কোয়েরি থাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ব্যাচ রিলেটেড বা যে কোনো সমস্যার কারণে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে, ঠিক আছে? চলো তাহলে আজকে এইখানেই থাকলো, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, বাই।